এস্তোনিয়াতে আপনার ব্যাচেলরের জন্য প্লাস মাস্টার্সের জন্য আইএলটিএস এ মিনিমাম 6 লাগে। ফিনল্যান্ডের ক্ষেত্রে ব্যাচেলরে আইএলটিএস এ 6 পয়েন্ট। এস্তোনিয়াতে স্টুডেন্টরা ফুল টাইম জব করার জন্য এলিজিবল। ফিনল্যান্ডে এখন বর্তমানে অনেক বেশি জব ক্রাইসিস চলতেছে। কেউ যদি এস্তোনিয়ান সিটিজেনশিপ নিতে চায় তাহলে তার বাংলাদেশি সিটিজেনশিপ ক্যান্সেল করতে হবে। হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আজ আমাদের সাথে আছেন আকিব ভাই। উনি আছেন ফিনল্যান্ড থেকে আর আমি আছি এস্তোনিয়া থেকে। তো আমরা ফিনল্যান্ড প্লাস এস্তোনিয়ার লাইফস্টাইল, পড়াশোনা বা সব কিছু মিলে একটা কম্পারিজন করব। তো আমি বলবো এস্তোনিয়ার দিকটা, তো আকিব ভাই বলবেন ফিনল্যান্ডের দিকটা। আচ্ছা। আচ্ছা, তাহলে শুরু করি ভাইয়া। হ্যাঁ, ইনশাল্লাহ। আচ্ছা, এস্তোনিয়াতে অ্যাপ্লিকেশন আমরা ইউজুয়ালি করি ড্রিম অ্যাপ্লাইয়ের মাধ্যমে। বাংলাদেশ থেকে যদি কেউ আসতে চায় এখানে, ড্রিম অ্যাপ্লাই নামে একটা পোর্টাল আছে, ওই পোর্টালের মাধ্যমে অ্যাপ্লিকেশন করে তারপরে আসতে হয়। আর অ্যাপ্লিকেশন ফি ইউজুয়ালি আপনার 100 ইউরো করে এক একটা ইউনিভার্সিটিতে। ফিনল্যান্ডেও ভাইয়া অলমোস্ট সেম। অলমোস্ট বলতে সেম বলা চলে। কারণ এখানে যে ওয়েবসাইট এটা হলো studyinfo.fi। এই ওয়েবসাইটের মাধ্যমে আসলে অ্যাপ্লিকেশন প্রসেসটা সম্পূর্ণ এ টু জেড এখান থেকেই কমপ্লিট করতে হয়। এবং অ্যাপ্লিকেশন ফি এরকম প্রায় 100 ইউরো। এবং এখানে অ্যাপ্লিকেশনগুলো মূলত জয়েন্ট অ্যাপ্লিকেশনে একসাথে 5টা 6টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করা যায় ওই 100 ইউরো দিয়েই। আর কেউ যদি জয়েন্ট অ্যাপ্লিকেশন ছাড়া সেপারেট বা রোলিং এ করতে চায় তাহলে আলাদা আলাদা ফি দিতে হয়। এরকম ওই 50 থেকে 100 ইউরোই লাগে অ্যাপ্লিকেশন ফিটা। ওকে, ওকে। আচ্ছা, এস্তোনিয়াতে অ্যাপ্লিকেশন করার পরে আপনার ইন্টারভিউ ডেট আসলে দেখা যায় যে ইউজুয়ালি 15 থেকে 20 দিনের মধ্যে ইউনিভার্সিটি থেকে মেল করে, বা কিছু ইউনিভার্সিটি আছে তারা একটা নির্দিষ্ট সময়ে গিয়ে, কথার কথা আমি এখন অ্যাপ্লিকেশন করছি, তারা হয়তো এপ্রিলে 2 উইকসের একটা উইন্ডো রেখেছে, ওই সময়টার মধ্যে শুধুমাত্র ইন্টারভিউ করবে আর কি, বা এন্ট্রান্স এক্সাম নেবে। ফিনল্যান্ডে এই ব্যাপারটা কেমন? ফিনল্যান্ডে ভাইয়া যদি জয়েন্ট অ্যাপ্লিকেশন হয় তাহলে জয়েন্ট অ্যাপ্লিকেশন শেষ হওয়ার পরে ওরা একটা এন্ট্রান্স এক্সাম নেয়। এন্ট্রান্স এক্সামে যদি ভালো স্কোর করা যায় তাহলে ওইখান থেকে যাদেরকে সিলেক্ট করা হয় ওদেরকে নিয়ে আবার একটা ইন্টারভিউ এর মতো নেওয়া হয় বা গ্রুপ ডিসকাশন বলা হয়। যে একটা গ্রুপে 5 জন বা 10 জন থাকবে, এবং একজন টিচার থাকবে, এবং ওই টিচারটা একটা টপিক দিয়ে দিবে, এবং ওই 4 5 জন বা 10 জন স্টুডেন্টদেরকে সবাইকে আর কি ওই টপিকের উপরে কথা বলতে হয় আর কি। এবং যার ওইখান থেকে যাদের স্পিচটা ভালো হবে সেই স্টুডেন্টদেরকে ফাইনালি সিলেক্ট করা হয়। আবার সেপারেট অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে অনেক ইউনিভার্সিটিতে সেপারেট বা রোলিং এর ক্ষেত্রে অনেক ইউনিভার্সিটিতে এন্ট্রান্স এক্সাম নেয়। অনেক ইউনিভার্সিটিতে এন্ট্রান্স এক্সামও নেয় না, জাস্ট খালি প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ডের উপরে ডিপেন্ড করে অফার লেটার দিয়ে দেয়। আবার অনেক ইউনিভার্সিটিতে শুধুমাত্র একটা ইন্টারভিউ নেয়, এটা আসলে ইউনিভার্সিটির উপরে ডিপেন্ড করে। এস্তোনিয়াতে যদি কেউ অ্যাডমিশন পেতে চায়, ওই ক্ষেত্রে কেউ যদি ব্যাচেলর অ্যাডমিশন পেতে চায়, তো তার ইন্টারমিডিয়েট অথবা এ লেভেলে মিনিমাম আপনার প্রত্যেকটা সাবজেক্টে 50+ মার্কস থাকতে হবে। আর মাস্টার্সের ক্ষেত্রে হলে 60% মার্কস অ্যাভারেজে থাকলেই হলো। এটা ফিনল্যান্ডে ভাইয়া ইন্টারমিডিয়েট বা এইচএসসি বা এসএসসি এটাতে মিনিমাম 3.50 আপ থাকতে হবে রেজাল্ট, তাহলে ব্যাচেলারে অ্যাপ্লিকেশন করা যায়। আর মাস্টার্সের ক্ষেত্রে 3 পয়েন্ট আপ থাকলে অ্যাপ্লিকেশন করা যায়। এস্তোনিয়াতে আপনার ব্যাচেলরের জন্য প্লাস মাস্টার্সের জন্য আইএলটিএস এ মিনিমাম 6 লাগে, শুধুমাত্র একটা প্রাইভেট ইউনিভার্সিটি ছাড়া। যে প্রাইভেট ইউনিভার্সিটিতে আপনার ব্যাচেলরে 5.5 হলে হয় ওভারঅল। ফিনল্যান্ডের ক্ষেত্রে ব্যাচেলরে আইএলটিএস এ 6 পয়েন্ট হইলেই অ্যাপ্লাই করা যায়। মাস্টার্সের ক্ষেত্রে 6.5 লাগে, নো বেন লেস দেন 6। আর এছাড়াও পিটি অ্যাকসেপ্ট করে, পিটিতে 56 ব্যাচেলরের জন্য, আর মাস্টার্সের জন্য মেবি 62। আর এছাড়াও এখানে ভকেশনালে ডুওলিঙ্গো টেস্ট অ্যাকসেপ্ট করে, ডুওলিঙ্গোতে অ্যাটলিস্ট 86 পাইতে হয় তাহলে অ্যাপ্লিকেশন করা যায়। এখানকার টিউশন ফি ভ্যারি করে ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি। পাবলিক ইউনিভার্সিটি টিউশন ফি দেখা যায় যে আপনার 3,500 ইউরো থেকে শুরু করে 7,000 ইউরো পর্যন্ত হয়। আর প্রাইভেট ইউনিভার্সিটির টিউশন ফি 8,300 ইউরো মতো, এটা ইয়ারলি। আর এখানে ভাইয়া ভকেশনালের কথা আমি আগে শুরু করি। ভকেশনালে এতদিন পর্যন্ত কোনো টিউশন ফি ছিল না, বাট এই যে এই সামনের সেশন থেকে টিউশন ফি দিতে হবে।
যদিও সেটা খুব অল্প পরিমাণ, 2,000 থেকে 3,000 বা 5,000 ইউরো। আর ইউনিভার্সিটি ব্যাচেলারে বা মাস্টার্সে 7,000 থেকে 15,000 ইউরো পর্যন্ত ইয়ারলি টিউশন ফি হয়ে থাকে। আমাদের এস্তোনিয়ার ক্ষেত্রে যদি কেউ এম্বাসি ফেস করতে চায় তাহলে তাদের যেতে হয় ইন্ডিয়া অথবা চায়না, বা কেউ যদি মনে করে তার কি যাবে এম্বাসি ফেস করার জন্য সেটাও করতে পারে। ফিনল্যান্ডের ক্ষেত্রে অনলি ইন্ডিয়া যাইতে হয়, বাংলাদেশে বা বাংলাদেশে তো ভিএফএস নাই ফিনল্যান্ডের। আর শুধুমাত্র ইন্ডিয়াতেই বরাদ্দ। অন্য অন্য কান্ট্রি গুলোতেও ভিএফএস আছে, কিন্তু ওগুলাতে আসলে বাংলাদেশের জন্য বরাদ্দ না, শুধুমাত্র ইন্ডিয়াতে যেতে হয়। এস্তোনিয়াতে টিআরপির জন্য অ্যাপ্লিকেশন করে আসতে হয় না বা আসা যায় না। বাংলাদেশি যারা তারা ডি ভিসার জন্য অ্যাপ্লাই করে, যেটা কিনা আপনার স্টিকার ভিসা পাসপোর্টে লাগিয়ে দেয় এবং ডিসিশনটা দিয়ে দেয় আপনার 10 ডেজের মধ্যে। তো স্টুডেন্টরা এস্তোনিয়াতে আসার পরে গিয়ে টিআরপির জন্য অ্যাপ্লাই করে মূলত। আর ফিনল্যান্ডের ক্ষেত্রে স্টুডেন্টদের স্টাডি পিরিয়ড যতদিন, ততদিনের জন্য একদম একবারে একটা ভিসা দিয়ে দেয়, যে তার টেম্পোরারি রেসিডেন্স পারমিট কার্ড। স্টিকার ভিসা না, এটা মূলত কার্ড আর কি। তো আর স্পাউসদের ক্ষেত্রে 1 বছরের ভিসা দেওয়া হয়। আর স্টুডেন্টদের ক্ষেত্রে যতদিনের তার স্টাডি পিরিয়ড, 4 বছর হলে 4 বছর, 2 বছর হলে 2 বছর, 3 বছর হলে 3 বছর, এটা দেওয়া ওকে, হয়। আমাদের এখানে এস্তোনিয়াতে ইউজুয়ালি আপনার ক্লাস হয় সপ্তাহে 4 দিন মতো, এবং স্টুডেন্টরা ফুল টাইম জব করার জন্য এলিজিবল। আচ্ছা, আর এইখানে ব্যাচেলর প্রোগ্রামে অলমোস্ট উইকলি 5 দিন ক্লাস হয়, এবং কোনো কোনো উইকে 4 দিনও হয়। এটা আসলে ডিপেন্ড করে সিলেবাসের ওপরে বা সাবজেক্টের ওপরে। আর মাস্টার্স প্রোগ্রামে অনেক ইউনিভার্সিটিতে সপ্তাহে 3 দিন, এমনও সাবজেক্ট আছে যেটাতে 2 দিনও ক্লাস হয়। আবার কোনো কোনো সাবজেক্ট আছে সপ্তাহে 4 দিন 5 দিনও হয়। এটা আসলে সাবজেক্ট প্লাস ইউনিভার্সিটির উপরে ভ্যারি করে। স্টুডেন্টরা 30 ঘন্টা জব করতে পারে পড়াশোনার পাশাপাশি, আর প্রতি স্পাউস ফুল সপ্তাহে। টাইম। আচ্ছা, এস্তোনিয়াতে স্পাউস নিয়ে আসতে গেলে কেউ যদি ব্যাচেলর বা মাস্টার্সে আসে, তারা নিজেরা আসার 2 বছর পরে গিয়ে স্পাউসের জন্য অ্যাপ্লিকেশন করতে পারে, আর তারপর স্পাউসকে নিয়ে আসতে পারে। ফিনল্যান্ডের ক্ষেত্রে এতদিন পর্যন্ত একসাথে স্পাউস নিয়ে আসা যেত, এবং রিসেন্টলি মেবি এর পরের ইয়ার থেকে মেবি আর একসাথে নিয়ে মুভ করা যাবে না ফিনল্যান্ডে। স্টুডেন্ট আসার 1 বছর পরে নিয়ে আসতে হবে। এইটা নিয়ে আর কি কথাবার্তা চলতেছে। যেহেতু আসলে কথাবার্তা চলতেছে, হয়তো বা মেবি এই বিলটা পাস হয়ে গেলে আর একসাথে আসা যাবে না, 1 বছর পরে আসতে হবে। এস্তোনিয়াতে জবের অপরচুনিটি আছে, যেমন যদি কেউ কথার কথা ওয়ার্ড জব করতে চায়, মনে করেন ফুড ডেলিভারি অথবা রেস্টুরেন্টের জব, তাহলে মোটামুটি একটু খুঁজলেই পাওয়া যায় বা এটা ম্যানেজ করে ফেলা সম্ভব। আর যদি অফিসিয়াল জবের কথা বলে কেউ, তাহলে পড়াশোনা কমপ্লিট করার পরে ইউজুয়ালি আপনার সে হোক না আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে, সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে, বা আপনার কমার্সের ব্যাকগ্রাউন্ড থেকে বা বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে, তো তারা অফিসিয়াল জব ম্যানেজ করতে হলে দেখা গেল পড়াশোনা কমপ্লিট করার পরে তারপর ম্যানেজ করতে পারে। ফিনল্যান্ডে এখন বর্তমানে অনেক বেশি জব ক্রাইসিস চলতেছে, কিন্তু এর মধ্যেও অনেকে জব করতে পারে। যেমন ফুড ডেলিভারির কাজগুলো করতে পারে, ক্লিনিং জবগুলো করতে পারে, বিভিন্ন সুপার শপে করতে পারে, অথবা রেস্টুরেন্টগুলোতে জব করতে পারে। তো এই জবগুলো যদি কেউ জব পায় তাহলে সাধারণত এই জবগুলোই করে থাকে। পড়াশোনা কমপ্লিট করার পরে জি, আর পড়াশোনা কমপ্লিট করার পরে কর্পোরেট লেভেলে বা অফিসিয়াল যে জবগুলো, এগুলো আম পাওয়া পসিবল। বাট এইগুলো আসলে একটু কমপ্লিকেটেড। এগুলো করার জন্য খুব ভালোভাবে পড়াশোনাটা শেষ করতে হয়। প্লাস ফিনিশ ভাষা জানতে হয়। আচ্ছা, আমাদের এখানে এস্তোনিয়াতে পড়াশোনা কমপ্লিট করার পরে যদি কেউ 5 বছর থাকে আরো, তারপরে আপনার পেয়ারের জন্য আবেদন করতে পারে, বাট এখানে একটা রিকোয়ারমেন্ট আছে, এস্তোনিয়ান ল্যাঙ্গুয়েজ B1 জানা থাকতে হবে। ফিনল্যান্ডেও অলমোস্ট সেম। এখানে পড়াশোনা শেষ, যদি কেউ এ ক্যাটাগরির ভিসাতে থাকে, তাহলে তার টোটাল 6 বছর থাকতে হবে। 6 বছর থাকলে এবং তার যদি ফিনিশ ল্যাঙ্গুয়েজ জানা থাকে, সেম B1 লেভেল, তো সে পিআর এর জন্য এলিজিবল। এস্তোনিয়াতে কেউ যদি পড়াশোনা কমপ্লিট করার পরে 8 বছর থাকে, তাহলে সে নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করতে পারে। জি, এটাও ইস্তোনিয়ার মতো সেম। এখানে 8 বছর থাকলে পাসপোর্টের জন্য আবেদন করতে পারবে। এস্তোনিয়াতে একটা মাইনাস পয়েন্ট আছে, যেটা হলো ওরা ডুয়েল সিটিজেনশিপ
অ্যালাউ করে না। তার মানে কেউ যদি এস্তোনিয়ান সিটিজেনশিপ নিতে চায় তাহলে তার বাংলাদেশি সিটিজেনশিপ ক্যান্সেল করতে হবে। জি, আসলে ভাইয়া এই বিষয়টা আমি একটু কনফিউজড। আমার এটা আসলে রিসার্চ করতে হবে। আমি যেহেতু নতুন, তো এই বিষয়ে আসলে আমি জানি না। তো না জেনে আসলে আমার মন্তব্য করা ঠিক হবে না। আচ্ছা, যদি কেউ এ ব্যাপারে জানতে চান তাহলে আমাদের কমেন্টে জিজ্ঞেস করবেন। এটা একটা গুড পয়েন্ট। আমার আসলে এটা নিয়ে রিসার্চ করতে হবে। আমি অবশ্যই এই বিষয়ে জানার চেষ্টা করব। এবং আপনার ভিডিওতে কেউ যদি কমেন্ট করে আমি এসে রিপ্লাই দিয়ে যাব ইনশাআল্লাহ। অনেক অনেক ধন্যবাদ। আমাদের ফিনল্যান্ড প্লাস এস্তোনিয়ার যে কম্পারিজনটা আমরা করলাম, এই সম্বন্ধে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে তাহলে আমাদের কমেন্টে জানাবেন, বা কোনো ধরনের কোনো কোয়েরি থাকলে সেটাও আমাদের কমেন্টে জানাবেন, আমরা উত্তর দেব। ধন্যবাদ। থ্যাংক ইউ ভাইয়া।